সবাইকে শুভেচ্ছা। গেমপ্লিফাই এর পক্ষ থেকে আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের আন্তর্জাতিক ক্রিকেটার এবং ফার্স্ট ইন্টারন্যাশনাল ওমেন আম্পায়ার সাথীরা জাকির জেসি, যিনি একই সঙ্গে ধারাভাষ্যকার হিসেবেও সুনামের সঙ্গে নিজের কাজ করে যাচ্ছেন দেশে এবং দেশের বাইরে, এবং বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল বর্তমান যে চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ধারাভাষ্য দিচ্ছেন ইন্ডিয়াতে, কলকাতায় গিয়ে। তো আমাদের সঙ্গে আরো আছেন আমাদের গেমপ্লিফায়ারের সিইও চেয়ারম্যান মশিউর রহমান ভাই এবং আমার সহকর্মী সোহেল। তো আজ আমরা আসলে শুরু করতে চাচ্ছি, মূলত আমাদের আজকের আলোচনাটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরেই, এবং আমরা শুরু করতে চাই বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের বাইরে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এবং অন্যান্য বৈশ্বিক এই অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের সম্ভাবনা নিয়েও আলোচনা করব যদি সময় থাকে। তো শুরুতেই আমি আসলে জেসির কাছে প্রশ্নটা করতে চাই যে নিশ্চয়ই আপনি যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো এনগেজড হয়ে আছেন, তো বাংলাদেশ দিয়ে আমি শুরু করতে চাই যে বাংলাদেশ প্রথম ম্যাচটা ইন্ডিয়ার সঙ্গে খেলেছে এবং হেরেছে, খুব বেশি রান অবশ্য বাংলাদেশ দিতে পারেনি। এই বাংলাদেশ দলকে কেমন দেখছেন? বাংলাদেশ দলের কোথায় সম্ভাবনা, কোথায় ল্যাকিংস, এবং বাংলাদেশ দলের ব্যাটসম্যান বা বোলার এদের সম্পর্কে আসলে আপনার মতামতটা শুরুতে যদি একটু দিতেন জেসি। দেখুন, বাংলাদেশ দলটা যদি শক্তিমত্তার কথা বলি, ভালো দল। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, অনেকেই খুব ভালো ফর্মে নেই। যেমন আপনি শান্তর কথা যদি বলেন, আমাদের ক্যাপ্টেন, সে নিজেও তো আসলে যাওয়ার আগেও ফর্মহীনতায় ভুগছে। তো আপনি যত ভালোই প্লেয়ার হন না কেন, যদি আপনার ফর্মের মানে অফ ফর্মে থাকেন, সেটা আপনাকে ভোগাবে। এবং সেটা মনে হয় একটা বড় ব্যাপার। এবং আমাদের ওপেনাররা ভালো করছে না, এটা আজকে না, 2023 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশ ওডিআই এ 12 জন ওপেনার ট্রাই করেছেন, অন অ্যান্ড অফ, ঘুরিয়ে ফিরিয়ে 12 জন ওপেনার ট্রাই করেছেন, বাট এখনো কিন্তু কেউ ফিক্স নয়। আপনি বলতে পারবেন না যে সৌম্য এবং আমাদের তানজিদ তামিম সে ফিক্স, কেউই আসলে ফিক্স নয়। আপনার একটা দেশের যখন ওপেনারই এখন পর্যন্ত ফিক্সড হচ্ছে না বা কেউ খুব ভালো করতে পারছেন না, তাহলে এই দলটা ব্যাটিং এ আসলে স্ট্রাগল করবে, সেটাই স্বাভাবিক। বাট আমার কাছে যেটা ভালো লেগেছে, তৌহিদ হৃদয়ের যেই মানে ইনিংসটা, সেঞ্চুরিটা। হ্যাঁ, টান লেগেছে এক পায়ে, দাঁড়াতে পারছেন না ঠিকঠাক মতো, তারপরও কিন্তু তিনি আউট হননি, তিনি সেঞ্চুরি করেছেন। এবং এটাই আসলে বোঝায় সবাইকে যে আমাদের মাঝে সেই ট্যালেন্ট গুলো আছে, কিন্তু আমরা সেভাবে ইউটিলাইজ করতে পারছি না। জেসি যেমনটা বলছিলেন ট্যালেন্ট আছে, কিন্তু আমাদের সামনে অলরেডি একটা ম্যাচ আমরা হেরে গেছি নিউজিল্যান্ডের সঙ্গে। আগামীকাল আমাদের খেলা, ডু অর ডাই বলা যায় আগামীকালের ম্যাচটা, যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয়। এক্ষেত্রে আপনি কতটুকু সম্ভাবনা দেখেন? আপনি নিজেই বলছেন যে ওপেনারদের সমস্যা, এবং সৌম্য আমার কাছে মনে হয় আনফিট সৌম্য খেলতে গিয়েছেন বিপিএল এ পুরোপুরি ফিট না হয়ে হয়তো। সৌম্য যেভাবে আউট হয়েছেন প্রথম ম্যাচে আপনি নিশ্চয়ই দেখেছেন, জসপ্রীত বুমরা একদম একই জায়গায় একই লেন্থে বল করেছেন, এবং তার ধৈর্যের জায়গা থেকে হয়তো বিচ্যুতির কারণেই হয়তো সৌম্য কিন্তু তার উইকেটটা বিলিয়ে দিয়েছেন। আসলে সৌম্যকে নিয়ে স্পেশাল হ্যাঁ, কিছু যদি বলেন এবং কালকের সম্ভাবনা নিয়ে যদি বলেন। অবশ্যই। আসলে বোলারটা মোহাম্মদ শামি ছিলেন, মোহাম্মদ শামি জি, নিজেও ইনজুরিতে সরি। ছিলেন একটা লম্বা জি। সময়। 14 মাস ইনজুরি, মানে 1 বছর 2 মাস ইনজুরির পরে আবার কাম ব্যাক করেছেন। ইংল্যান্ডের সাথে একটা ম্যাচ খেলেছেন, সেই ইনজুর্ড প্লেয়ারটা আসলেন আইসিসি টুর্নামেন্টে এবং এসে বলে কয়ে উইকেট নিয়েছেন। পাঁচ পাঁচ পাঁচটা উইকেট উইকেট, কম নিয়েছেন। কথা নয়। জি। জি। এবং সৌম্য আসলে যেভাবে খেলছিলেন, বলটা ইনসুইং করছে দেখছেন, তারপরও ইনসাইড এজ হয়েছে, সেটা দেখেই আসলে মনে হচ্ছিল যে খুব একটা ছন্দে নেই। যদিও আমি বলবো মোহাম্মদ শামি ডেফিনেটলি খুব ভালো বোলার, কিন্তু অন্যদিকে তানজিদ তামিমের বল সিলেকশন গুলো দেখেন, ভালো বল সিলেক্ট করছিল কিন্তু। তানজিদ তামিম যতটুকু সময় খেলেছে খুব সুন্দর খেলেছে, খুব ভালো বল সিলেকশন করেছে, যার কারণে কিছুটা সময় উইকেটে ছিল। সমস্যা যেটা, যে খুব বেশি সঙ্গ দেওয়ার, আপনার একটা ওপেনিং পার্টনারশিপ একটা লম্বা জুটি করবে, সেটা করতে পারছে না। সৌম্য ফিট কি আনফিট সেটা আমি আসলে খুব ভালোভাবে জানি না। বাট যেভাবে ব্যাটিং করেছে সেটা দেখে আসলে ভালো লাগেনি, কারণ একজন ওপেনার যখন খেলছেন, আপনি মোহাম্মদ শামির মতো বোলারকে, নতুন বোলারকে খেলছেন, যদিও মোহাম্মদ শামি খুব জোরে বল করেনি, 130 35 36 এই গতিতে বল করেছে, 140-এর উপর বলই করেনি মোহাম্মদ শামি, যেহেতু ইনজুরি থেকে এসেছেন। তাহলে আমার মনে হয় যে এই বলটা নেগোশিয়েট করা দরকার ছিল, কারণ আমাদের টিমেও তো 150+ বোলার আছে। বাংলাদেশ টিম তো এখন নেটে 150+ বোলার খেলছে। তাহলে আমার মনে হচ্ছে এই জায়গাগুলো আরেকটু বেটার করতে পারতো। এবং ব্যাক টু ব্যাক উইকেট গুলো বাংলাদেশ টিমকে আরো প্রেসার দিয়ে দিয়েছেন। ভাগ্য ভালো যে জাকের ভালো করেছেন, বাট জাকেরও তো একটা সহজ লাইফ আসার সাথে সাথে পেয়েছেন।
তো সেটা যদি হতো হয়তো বা আমাদের ব্যাটিং অবস্থা আরো আরো খারাপ হতো। ব্যাটিংটা নিয়ে আমার মনে হয় চিন্তা করার সময় এসছে। কারণ এইভাবে আমরা বেশি দিন খেললে হয়তো বা এই ধরনের টুর্নামেন্ট গুলায় আমরা খুব বেশি কম্পিটিশন করতে পারবো না। বাট হ্যাঁ, আপনি যেটা বললেন যে কালকে নিউজিল্যান্ডের সাথে খেলা আছে, ডু অর ডাই। বাংলাদেশ এর আগেও ভালো খেলেছে। অনেক সময় আমরা যেদিন এই দলটা খেলবে হয়তো বা খুব ভালো খেলবে। এখনো একটা সুযোগ আছে, পাকিস্তান যেহেতু দুটো ম্যাচ হেরে গেছে, নিউজিল্যান্ড একটা জিতলেও নিউজিল্যান্ডের ইন্ডিয়ার সাথেও খেলা আছে। বাংলাদেশ যদি কালকের ম্যাচটা জিততে পারে তাহলে আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার একটা খুব ভালো সম্ভাবনা আছে। বেশি এই ক্ষেত্রে আমার জেসি একটা আপু, আমি জিনিস জানার ছিল। একটা জি কোশ্চেন বলেন। করতে চাই, হ্যাঁ মিলন ভাই। বলেন বলেন। বলেন বলেন। বাংলাদেশের খেলা তো কালকে রাওয়ালপিন্ডিতে, জেসি আপু জানান। তো রাওয়ালপিন্ডির উইকেট কেমন ওখানে, আসলে বাংলাদেশের টিমটা কেমন হতে পারে? কম্বিনেশনটা যদি একটু বলেন, তা কিভাবে সাজালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারে? দেখেন, আমার আগের দিনে মনে হয়েছে বাংলাদেশের যদিও তিনটা পেসার নিয়ে খেলেছে কিন্তু গত ম্যাচে কিন্তু পেসাররা খুব বেশি ইফেক্টিভ হতে পারে নাই। আপনি রিশাদ এবং মেহেদী মিরাজ খুব ভালো স্পেল করেছেন এবং ওই সময় কিন্তু ইন্ডিয়ান ব্যাটাররা উইকেট দিয়েছেন। আমি মুস্তাফিজের কথাও বলতে চাই, মুস্তাফিজ খুব বেশি এক্সপেন্সিভ ছিলেন, খুব বেশি ইফেক্টিভ বোলিং করতে পারেনি। সেখানে যদি আগের ম্যাচে একটা বেশি স্পিনার থাকতো, আমাদের নাসুম কিন্তু আছে আমাদের বাইরে বসে, কারণ আপনার একটা অফ স্পিনার আছে, একটা লেগ স্পিনার আছে, নাসুম লেফট আর্ম স্পিনার। নাসুমের ইনক্লুশন যদি হতো আমার মনে হয় যে আগের ম্যাচটা আরেকটু ভারতকে ভোগাতে পারতো। কারণ ভারত যে রানটা করেছে খুব সহজে কিন্তু করতে পারেনি বাংলাদেশের সাথে। এবং একটা সময় তো মনে হচ্ছিল ওই জাকের একটা ক্যাচ যদি না ছেড়ে দিত, মিস না করতো, আমার মনে হয় যে ম্যাচটা আরো বেশি টাইট হয়ে যেত। তো আমার মনে হয় যে ফিল্ডিং, বোলিং সবকিছু তো ভালো করতে হবে, সাথে সাথে আহ ব্যাটিংটা ভালো করতে হবে। এবং পাকিস্তানের উইকেট গুলো তুলনামূলকভাবে অনেক ভালো, না দুবাইতে জেসি, কম রান হচ্ছে। হ্যাঁ জি। হ্যাঁ বলেন বলেন। আমি আসলে আপনার কথার ধরেই একটা জিনিস বলতে চাচ্ছি, মানে দল টিম সিলেকশনের জায়গায় আমাদের কি একটু লেকিংস থেকে যাচ্ছে কিনা, বিশেষ করে মাহমুদুল্লাহর মতো এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানকে কিন্তু ফার্স্ট ম্যাচে খেলায়নি। মানে এই জায়গায় আপনার ব্যাখ্যাটা কি, বা আপনার কাছে কি মনে হয় যে আগামী ম্যাচে তাকে সুযোগ দেওয়া উচিত কিনা? দেখেন, আমি আজকে একটা লিঙ্কে পড়ছিলাম যে কোচ বলেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদের একটা ফিটনেস টেস্ট নিবে, হয়তো বা ইনজুরির সামান্য একটা কনসার্ন থাকতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের। আমি যদিও শিওর নাই ব্যাপারটা নিয়ে, বাট আমি পড়ছিলাম কোনো একটা নিউজ পেপারে যে মাহমুদুল্লাহ রিয়াদের হয়তো বা ফিটনেস টেস্ট নিবে, যদি তিনি ফিট থাকেন তাহলে তাকে অবশ্যই খেলানো হবে। আমি নিজেও একটু অবাক হয়েছি যে মাহমুদুল্লাহ রিয়াদ আমার দেখা মতে বাংলাদেশের জন্য তো বহুদিন ভালো পারফরমেন্স করেছে, বাট এখন যেই সময়টায় আছে মাহমুদুল্লাহ রিয়াদ, টি-20-তে বলেন, ওয়ানডেতে বলেন, বাংলাদেশের জন্য এখন দারুণ ক্রিকেট খেলছে। এবং স্পেশালি যেই জায়গাটায় তিনি ব্যাটিং করছেন। এবং মাহমুদুল্লাহ টিমে থাকলে আরেকটা সুবিধা যেটা হতো, গত ম্যাচে যখন আমরা আরেকটা স্পিনারের অভাব বোধ করছিলাম তখন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাটলিস্ট 4-5 ওভার করে দিতে পারতেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাজ এ বোলারও কিন্তু খুব ভালো বোলিং করেন, আমরা সবাই দেখেছি। বিপিএলেও প্রচুর ম্যাচ দেখেছি লাস্ট ওভার বোলিং করে মাহমুদুল্লাহ রিয়াদ তার দলকে জিতিয়েছেন অনেক আগে। তো মাহমুদুল্লাহ রিয়াদ সিনিয়র প্লেয়ার, ভালো প্লেয়ার, তিনি খেলবেন এটাই স্বাভাবিক। একটা স্পিনারের আমি অভাব বোধ করেছিলাম। সব মিলিয়ে কালকের ম্যাচটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী, এইটা যদি একটু বলেন। আহ দেখেন, নিউজিল্যান্ডের জন্য পাকিস্তানের মাঠটা এখন চেনা হয়ে গেছে, কারণ নিউজিল্যান্ড তাই কিন্তু ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ট্রাই নেশন খেলেছে ওখানে এসেছে। জি পাকিস্তানে। হ্যাঁ, জি। তো নিউজিল্যান্ড সবগুলো মাঠে ঘুরিয়ে ফিরিয়ে খেলেছে, এখন অনেকটা ঘরের মাটির মতো হয়ে গেছে। কারণ একটা দল যখন এতগুলো ম্যাচ ওখানে খেলবে, পাকিস্তানের সাথেও ম্যাচটা পাকিস্তানে খেলেছে, তার আগে ট্রাই নেশনে অনেকগুলো ম্যাচ খেলেছে। তো তখন তাদের কাছে অনেকটা চেনা হবে। বাংলাদেশের জন্য নতুন একটা সিনারিও কেন হবে, কারণ বাংলাদেশ মাত্র দুবাইতে খেলেছে, দুবাইয়ের উইকেটটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি না। মানে খুব ভালো রান করলেও আপনার 240-50, যেটা আমরা আজকেও দেখেছি ভারত পাকিস্তানে। পাকিস্তান ভালো ব্যাট করেও হয়তো বা 50 অব্দি যেতে পারেনি। তো সেখান থেকে পাকিস্তানের উইকেটটা অনেক বেশি হয়তো বা রান হবে। কিন্তু আবার পাকিস্তানের মাটিতে তো বাংলাদেশের লাস্ট টেস্টের স্মৃতিটা যদি মনে করেন, খুব ভালো এক্স্যাক্টলি। ক্রিকেট খেলে এসছে। তো আমার মনে হয় যে ওই স্মৃতিটা মনে রেখে যদি বাংলাদেশ পাকিস্তানের মাটিতে জ্বলে উঠতে পারে একটা সম্ভাবনা আছে। বাট নিউজিল্যান্ড কারেন্ট ডেজে খুব ভালো ক্রিকেট খেলছে। ওই ওই কথাই জেসি আপু, বলছিলাম। আমার একটা কোশ্চেন। হ্যাঁ জি, হ্যাঁ বলেন বলেন মিলন ভাই, বলেন। হ্যাঁ বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে জেসি আপুর কাছে, যে বাংলাদেশ তো এই ফার্স্ট সম্ভবত এই ইয়েতে আইসিসি কোনো ইভেন্টে সাকিবকে ছাড়া খেলতেছে। তা আপনি আসলে এইবার বাংলাদেশ টিমে সাকিবকে কতটা মিস করছেন? দেখেন, বাংলাদেশ টিমে সাকিব এমন একটা নাম, যেই নামটা কখনো পূরণ হবে কিনা আমি জানি না। অলরাউন্ডার হয়তো বা আরো অনেকে আসবে।
কিন্তু সাকিবের মতো অলরাউন্ডার হয়তো বা ওয়ার্ল্ডে আর সেরকম নেই, কারণ একজন অলরাউন্ডার কতবার আইসিসির 1 নম্বর অলরাউন্ডার হয়েছে আমার আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, এবং বহু বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবং সাকিব এমন একজন প্লেয়ার যে বড় বড় ম্যাচে বাংলাদেশকে জিতিয়েছে, সেটা বোলিং করে ব্যাটিং করে। তো সাকিবের অবদান ভোলার আসলে ক্রিকেটের কোনো কিছু নেই। সাকিবকে তো অবশ্যই মিস করবে। এবং আপনারা যদি মনে করেন যে আজকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু আমরা সাকিবের জন্যই খেলতে পারছি, কারণ ওই টাইম আউটের যে আপিলটা, সাকিব কিন্তু ঠিক ওই মুহূর্তে মাঠে বসে চিন্তা করেছে যে ঠিক এটা একটা সুযোগ, ম্যাথিউসকে টাইম আউট যদি করি, এটাই শেষ ব্যাটার, তাহলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবো, এবং এটাই কিন্তু ছিল ওর মাথায়। এবং সাকিব নিজেও তার ইন্টারভিউতে বলেছে যে আজকে যদি ওই টাইম আউটটা আমি না নিতাম তাহলে বাংলাদেশ টিম আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো না। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পেছনে, খেলে তো বাংলাদেশকে জিততে হয়েছে, কিন্তু ছোট ছোট অনেক কিছু থাকে, এটা একটা অনেক বড় ব্যাপার, যে ঠিক ওই মুহূর্তে অ্যাঞ্জেলো ম্যাথিউস যদি আউট না হতো তাহলে হয়তো আজকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতাম না। সো সাকিবকে ডেফিনেটলি বাংলাদেশ মিস করবে, এবং আহ, আমার মনে হয় প্লেয়াররাও মিস করছে সবাই। স্বাভাবিক, এটা স্বাভাবিক। আমি আসলে আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম যে নিউজিল্যান্ড আসলে প্রথম দিন যখন পাকিস্তানের বিপক্ষে 320 রান করলেন, ওই দিন কিন্তু আপনি জানেন দুইটা সেঞ্চুরি হয়েছিল, উইল ইয়াং এবং লাথাম সম্ভবত উইকেট কিপার। তো এই দুইজন ব্যাটসম্যান তো ফর্মে আছেই, তার সঙ্গে আপনার কনওয়ে আছে, উইলিয়ামসন আছে, আপনার মিচেল আছে। মানে আপনার কি মনে হয় যে এই লাইন আপটাকে শুরু থেকেই যদি বাংলাদেশ মানে কতটা মানে বেঁধে রাখতে পারবে বা আটকে রাখতে পারবে, মানে বাংলাদেশের জন্য মানে যদি ফার্স্ট বোলিং নেয় কতটা মানে চেজেবল টার্গেটটা তারা ইয়ে করতে পারবে, আপনার কি মনে হয়? আহ বাংলাদেশের চেস করার ক্যাপাবিলিটি যদি আমি বলি, 260 280 পর্যন্ত হয়তো বা পাকিস্তানের মাটিতে করা সম্ভব বাংলাদেশের জন্য। কিন্তু জি। 300-র উপরে হলে কিন্তু একটা প্রেশার চলে আসবে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ চেস করে খুব ভালো রেকর্ড আমরা দেখছি, না সবসময় একটা প্রেশারে পড়ে যায়, এবং যখন আপনার ব্যাটাররা খুব ভালো ছন্দে নেই তখন চেস করার সাহসও হয়তো বা ক্যাপ্টেন সব সময় করবেন না। তো 300-র নিচে ডেফিনেটলি যে কোনো স্কোর হয়তো বা চেজেবল, বাট 300-র উপরে করলে হয় কি একটা মানসিক প্রেশারও চলে আসে যে এটা ঠিক। 300+ রান করতে হবে। চেজেবল না তা না, কারণ এর আগে যদি বলি যে এই পাকিস্তানে তো 300-র ওপরে ম্যাচ, 350-র ওপরে রান চেস করে জিতেছে পরের দলগুলো। তো পাকিস্তানের মাঠে চেজেবল, কিন্তু বাংলাদেশের এই ব্যাটিং এর এখন যে অবস্থা, খুব একটা ভালো ফর্মে নেই বেশ কিছু ব্যাটার, সো এখানে আমার মনে হয় একটু ডিফিকাল্ট। আরেকটা বিষয় কি, আপনি একটু মানে এই জিনিসটা জাস্ট আমার কিউরিসিটি থেকে জানতে চাওয়া যে ধরেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে প্রত্যেকটা দল কিন্তু ওয়ানডে ফরম্যাটে একটা বিজি শিডিউলের ভিতরে দিয়ে যাচ্ছিল। বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গে বোধহয় ইন্ডিয়ার খেলা হলো, না অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কার খেলা, ইন্ডিয়া ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার সাথে সম্ভবত খেললো। ইংল্যান্ডের খেলা। হ্যাঁ হ্যাঁ, আর আপনি তো নিজেই বললেন, আমরাও দেখলাম যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ট্রাই নেশন একটা সিরিজ খেললো সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। তো বাংলাদেশ কিন্তু ওই জায়গায় কিন্তু ওয়ানডে বাদ দিয়ে বিপিএল নিয়ে ব্যস্ত থাকলো। মানে এই জায়গাটা আপনি আসলে কিভাবে দেখেন বিষয়টা, যে আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে আপনার ফিক্সার গুলো এইভাবে সাজানো, বা আপনার কোনো মানে তার মানে ওয়ানডে একটা টুর্নামেন্ট হবে, এটা নিয়ে আমাদের ভীষণটা কি ছিল বিসিবির? আহ দেখেন না, আমাদের তো আসলে সবকিছু নতুন করে হয়েছে এই 5 মাসে। আপনার আগে থেকে যে জিনিসগুলো ফিক্স ছিল সেগুলো হয়তো আপনি কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না। সব থেকে ভালো ব্যাপার যে এত কম সময় বিপিএলটা হয়েছে এবং ভালোভাবে হয়েছে। বিপিএল যদিও টি20 ফরম্যাটে, হ্যাঁ একমাত্র বাংলাদেশি কোনো ওয়ানডে না খেলে এই জায়গাটায় গেছে। এবং তুলনামূলকভাবে একটু প্রস্তুতি কম ছিল, সেটা তো অবশ্যই বলতে হবে। বাট বিপিএল এমন একটা ফরম্যাট, দেখেন আপনি যদি আপনার দেশে ক্রিকেটকে এগিয়ে নিতে চান, যদি নতুন ইয়াংস্টার বের করতে চান, আহ, আপনার ন্যাশনাল প্লেয়ারদের সাথে অন্য প্লেয়ারদেরও সুযোগ দিতে চান, নতুন ভাবে বের করে নিয়ে আসার জন্য বিপিএল একটা সব থেকে বড় টুর্নামেন্ট বাংলাদেশের জন্য আমি বলবো, যেখানে সবাই সুযোগ পায়, সবাই ফোকাসটা নিতে পারে। সো বিপিএল এর শিডিউলটা এখন যদি না হতো হয়তো বা অন্য সময় হতো না, কারণ এটা এমন একটা সময় যে প্রতি বছর অলমোস্ট এই সময়টাই বিপিএলটা হয়, এবং প্লেয়ারদের হয়তো বা অন্য সময় আরো ব্যস্ততা থাকবে, এবং বিদেশি প্লেয়ারদেরও একটা অ্যাভেলেবিলিটির ব্যাপার থাকে, সবকিছু মিলে আসলে বিপিএল এর ডিসিশনটা হয়। ওয়েদার একটা কনসার্ন থাকে। আহ আমার মনে হয় যে কিছু করার নেই, আমাদের শিডিউলে এভাবে পড়ে গেছে। হ্যাঁ ডেফিনেটলি ওয়ানডে যদি একটা সিরিজ খেলে যেতে পারতো তাহলে একটু হলেও তো ভালো হতো। আর একটা জিনিস আসলে আমাদের মানে মানে উইনিং কম্বিনেশন তো ইন্ডিয়াও ভাঙে নাই পাকিস্তানের বিপক্ষে, এবং আমার মনে হচ্ছে নিউজিল্যান্ডও এরকমই ওই টিমটা নিয়েই খেলবে আর কি। তো বাংলাদেশের ইনিংসে মানে ইলেভেনে কোনো চেঞ্জ আসা মানে আপনি, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে আগামীকালের ম্যাচে ইলেভেনে
কাকে ধরেন আপনি যদি কোচ হতেন, কাকে আপনি 11-এ রাখতেন আর কাকে আপনি মানে বেঞ্চে রাখতেন? আপনার কাছে কি মনে হয় কালকের একাদশটা নিয়ে যদি বলেন সম্ভব? কঠিন একটা ডিসিশন যদিও, কিন্তু সত্যি যেটা সেটা সত্যি, আসলে এমন একটা সিচুয়েশনে বাংলাদেশ ক্রিকেট আছে যেখানে আপনি সাকিবকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে পারেন, সেখানে আপনি যে কাউকেই আসলে পারফরমেন্সের জন্য হয়তো বা বসাতে পারেন। আমি যতটুকু শুনেছি বা যতটুকু আইডিয়া করছি, হয়তো বা মুশফিকুর হুম, রহিম নাও খেলতে পারেন আগামী জি। ম্যাচটা। সেই জায়গায় যদি মাহমুদুল্লাহ রিয়াদ ফিট থাকেন, আচ্ছা। কারণ জাকের অলরেডি উইকেট কিপার আছে আপনার দলে, সেখানে হয়তো বা মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি খেলাতে পারেন যদি ফিট থাকে। আর নাহিদ রানা যেহেতু 150-এর ওপরে বল করে, বল করে। সবাই আসলে আমিও এখানে মুম্বাইতে কমেন্ট্রি করছি স্টার স্পোর্টস জিওতে। ওয়ার্ল্ডের সব বড় বড় কমেন্টেটররা, ইন্ডিয়ান সব লিজেন্ড প্লেয়াররা এখানে কমেন্ট্রি করছে, সবাই একটা প্রশ্নই আমাকে করছে যে তোমাদের কাছে 150+ একজন বোলার আছে নাহিদ রানা, কেন তোমরা তাকে খেলাচ্ছ না? আচ্ছা, তো এক্স্যাক্টলি। নাহিদ রানা আমার মনে হয় যে একটা ভালো অপশন হতে পারে আপনার গতি দিয়ে, এবং পাকিস্তানের নাহিদ রানা ভালো করে এসছে। সো একটা অপশন হতে পারে, আপনি আপনার গতি দিয়ে যে কাউকে বিট করতে পারেন। সো আরো যদি কাউকে চিন্তা করে, সেখানে হয়তোবা আমি আবারও বলবো যে যদিও পাকিস্তানে খুব বোলার নিয়ে কিছু লাভ নেই, বাট আমার এখনো মনে হয় যে হয়তোবা নাহিদ রানা একটা অপশন হতে পারে। গুড চয়েস। এবং আমার আচ্ছা, আমি মানে আমি আমি জি একটা বলেন। কোশ্চেন করবো বলেন। জেসিয়াপুর কাছে। সেটা হচ্ছে যে আমাদের ক্যাপ্টেন, আপনি বলছেন এর শান্ত। আগে, শান্ত অফ হুম, অফ ফর্মে, টোটালি ফর্মে নেই। এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যেটা হচ্ছে সেটা সে বিপিএল এ লাস্ট বেশ কিছু ম্যাচ তাকে বেঞ্চে বসে রাখছে। একটা দেশের মানে কান্ট্রির সে ক্যাপ্টেন, তার আসলে এই যে অফ ফর্ম, এই ফর্মটা কি আসলে পুরো দলের মধ্যে বার্ডেন তৈরি প্রভাব। করতেছে কিনা, আপনার কি মনে হয়? আহ শান্ত আসলে লম্বা সময় অফ ফর্মে, যেটা আমাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু বিপিএল এ তার প্লেইং ইলেভেনে না খেলাটা আসলেই আমাদের জন্য আসলে দুর্ভাগ্য। আপনি একটা বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং আপনি বসে আছেন মাঠের বাইরে। আহ আপনারা যদি সাকিবের কথা মনে করেন, একটা সময় সে আইপিএল খেলতে গিয়েছিল এবং সেখানে ম্যাচ পাচ্ছিল না, ম্যাচে বেশ কিছু ম্যাচে বসেছিল, প্রথম একটা দুটো ম্যাচে পরে ম্যাচ পায়নি। তখন সাকিব কি করেছে, শুধু বসে থাকেনি, সাকিব কিন্তু তার কোচ যে সালাউদ্দিন স্যার আছে ওনাকে ইন্ডিয়ায় নিয়ে গেছেন এবং ওই সময়টা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করেছেন ফর্মে ফেরার জন্য। এবং ওই ইন্ডিভিজুয়াল আইপিএল থেকে সাকিব সরাসরি ইংল্যান্ডে গেল ওয়ার্ল্ড কাপ খেলতে 2019-এ, আপনাদের যদি মনে থাকে। এবং হুম, ইংল্যান্ডে গিয়ে সাকিবের পারফরমেন্সটা কি অসাধারণ ছিল! আইপিএল এ হুম, গিয়ে বসে আছে কিন্তু সেই সময়টা কিন্তু সাকিব নষ্ট করেনি। সো এটা আমার মনে হয় প্লেয়ারদের কিছু প্ল্যান থাকা উচিত। ঠিক আছে, টিম কম্বিনেশনে হয়তো বা শান্ত খেলতে পারেননি, এখানে কারো কিছু বলার নেই। T20 ফরম্যাট টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে সেখানে খেলার নেই, এখানে আসলে কোনো বাইন্ডিংস নেই যে আপনি বাংলাদেশের ক্যাপ্টেন আপনাকে খেলাতেই হবে। বাট দেশের কথা যখন আসছে সেটা আলাদা চিন্তা ভাবনা সবার। এটা ওয়ানডে ফরম্যাটে খেলা হচ্ছে। তো আমার মনে হয় শান্ত যদি ওই সময়টা আলাদাভাবে একটু কাজ করতো বা অন্য কোনো সুযোগ থাকতো তার কাছে, আহ আর একটু ভালো কিছু হতো। আমি জানি না করেছে কিনা, হয়তোবা করেছে, কারণ কোনো প্লেয়ারই বসে থাকে না। ফর্মে ফিরতে দেখেন একটা ম্যাচ দরকার, এই একটা ম্যাচের অপেক্ষা। শান্ত যদি একটা ম্যাচে ফর্মে আছে, শান্ত সেঞ্চুরি করবে, সরাসরি সেঞ্চুরি করবে, তার আগে থামবে না। এবং শান্ত ফর্মে আসলে অন্য দলগুলো আসলে সেখানে দাঁড়াতে পারবে না। এই অফ ফর্মটা আসলে ক্রিকেটারদের জন্য খুবই ডিফিকাল্ট। আমরা এর আগেও দেখছিলাম, আজকের ম্যাচের আগে দেখেন বিরাট কোহলি লেগ স্পিনারদের এগেনস্টে ভালো খেলছিল না, লেগ স্পিনারের আজকে। এগেনস্টে প্রচুর আউট হয়েছে এবং ঋষাদের হাতে কিন্তু গত ম্যাচে আউট হয়েছে। কিন্তু আজকে যখন লেগ স্পিনার এসছে, বিরাট কোহলি কি করেছে যে লেগ স্পিনার যখন এসছে 1 রান নিয়ে তার পার্টনার শুভমান গিলকে বা শ্রেয়াস আইয়ারকে স্ট্রাইক দিয়ে দিয়েছে। এন্ড অফ দ্য ডে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। সো এই প্ল্যানগুলো ক্রিকেটারদের থাকা উচিত এবং অ্যানালাইসিসকে, কম্পিউটার অ্যানালাইসিস যে আছেন, বের করতে হবে যে আসলে শান্ত কোন বলগুলোতে আউট হচ্ছে, স্পিন বলে আউট হচ্ছে নাকি পেস বলে আউট হচ্ছে, কোন জায়গায় তার উইকনেসটা আছে। তাহলে হয়তো ওই জায়গাটা তিনি ঠিক করতে পারতেন। আমি একটু মশিউর ভাইয়ের কাছে আমরা প্রশ্ন করতে শান্তর চাই। ফর্মের ফেরার অপেক্ষায় আর কি, থ্যাংক ইউ। একটা আমি একটু ম্যাচ। মশিউর ভাইয়ের কাছে প্রশ্নটা করতে চাই। আসলে মশিউর ভাই, এই এতক্ষণ ধরে তো আমাদের
জেসিকা জেসি ওনার চমৎকার মূল্যবান বিশ্লেষণধর্মী কথাগুলো শুনলেন। আপনার কাছে কি মনে হচ্ছে আগামীকালের ম্যাচ নিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ আসলে কেমন করবে? আপনার নিজের অবজারভেশনটা থেকে যদি একটু বলেন, যে বিশেষ করে আমাদের ব্যাটসম্যানরা তো অধারাবাহিক, বিশেষ করে গত ম্যাচে তো একটা সময় ছিল বোধহয় 5 উইকেট পড়ে গিয়েছিল 38 রানে মেবি বা 35 রানে। তো কালকের ম্যাচটা নিয়ে আপনার অবজারভেশন কি একটু যদি মশির ভাই বলেন। তো আগামীকালকের ম্যাচে সত্য কথা বলতে অতটা আশাবাদী ফিল করছি না। বা আমাদের কমিউনিটির প্রেডিকশনও অ্যাকচুয়ালি বা কনফিডেন্স লেভেল অত হাই না, বেসড অন প্র্যাকটিক্যাল অবজারভেশন, রাইট? সো কাইন্ড অফ আমরা দেখছি যে 15% প্রেডিকশন কনফিডেন্স আছে যে বাংলাদেশ হয়তো জিততে পারে। সো বেসিক্যালি আস্থা নেই। তবে মানে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজে যেরকম দুর্দান্ত খেলেছে, রাইট? টেস্ট সিরিজ বিজয় করেছে, তারপরে ভালো পারফরমেন্স ছিল। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, হঠাৎ করে শান্ত ফর্মে আসতে পারে। আর দলীয় কিছু যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু গল্পটা অন্যভাবে রচিত হতে পারে। তাই আমরা সবাই আশা করছি যে সেরকম ব্যতিক্রমধর্মী কিছুই হবে। বাংলাদেশ এই মানে যে অসম সম্ভাবনা আর কি, সেটা উত্তরণ করে একটা জয় নিয়ে আসবে। জেসি বলছিলেন নাহিদ রানার কথা, যেখানে অনেক বড় বড় কমেন্টেটর কিন্তু প্রশ্ন করছেন, এবং আমি ইন্ডিয়ার অনেক ওই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়ার বাংলাদেশের ম্যাচের প্রিভিউ এর দিনে দেখেছি ইন্ডিয়ান জার্নালিস্টরা কিন্তু নাহিদ রানাকে নিয়ে বেশি কথা বলেছেন। তো আপনার কাছে কি মনে হয় আগামীকালের ম্যাচে নাহিদ রানাকে একাদশে ইনক্লুড করা উচিত হবে কিনা, বা আপনার মতামতটা কি মনে হয়? জি, আমি অবশ্যই সেটা আশা করব, উচিত হবে, মানে 100% আহ, আশা করছি। আম, মানে একটা পরিবর্তন অনেক সময় ব্রেক থ্রু এনে দেয়, রাইট? আর মানে যেহেতু সেখানে ভালো ট্র্যাক রেকর্ড আছে, তো চেষ্টা করা উচিত, কনসিডার করা উচিত। ধন্যবাদ মশিউর ভাই। আমরাও আশা করব বাংলাদেশ যেন আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে আবার তারা ছন্দে ফিরতে পারে, এবং আমরা চাই বাংলাদেশ যেন নকআউট পর্ব থেকেই বাদ না পড়ে, এবং আমরা অন্তত দেখতে চাই বাংলাদেশ অন্তত সেমিফাইনাল পর্যন্ত যেন যেতে পারে। জেসি, চমৎকার বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে অনেক কথা বললেন। একবার একটু মোস্ট এক্সাইটমেন্ট ম্যাচ নিয়ে যদি কিছু বলেন। আপনি নিজেও দেখছেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা নিয়ে তো সবসময় মানে ক্রিকেট বিশ্ব দুই ভাগ হয়ে পড়ে। আমরা ছোটবেলা থেকেও আসলে, আমি নিজের পার্সোনাল কথা বলবো, যে যেদিন বাংলাদেশ পাকিস্তান মানে ইন্ডিয়ার সঙ্গে খেলা থাকতো, আমি নিজেও মানে খুবই এক্সাইটমেন্ট থাকতাম। তো আজকের ম্যাচটা নিয়ে আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে, দীর্ঘদিন ধরে বৈশ্বিক কোনো টুর্নামেন্টে আমি দেখছি পাকিস্তান এবং ভারতের লড়াইগুলো হচ্ছে এক পেশে, এটার কারণ কি, এই প্রশ্নটা বলবেন। আর আজকের ম্যাচে আসলে পাকিস্তান কোথায় হেরেছে? এই দুইটা প্রশ্ন আপনি যদি একটু আপনার মতামতটা বিশ্লেষণ করেন। রিসেন্ট ডেজে ইন্ডিয়া খুব ভালো খেলছে, বাট আইসিসি টুর্নামেন্টে আমি যদি ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ধরি, তাহলে এই নিয়ে কিন্তু ভারত পাকিস্তান প্রায় 14 বার আজকে সহ মুখোমুখি হয়েছে। তার মধ্যে 11 বার ইন্ডিয়া জিতেছে এবং 3 বার পাকিস্তান, এবং এই 3বারই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এর আগের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 8 বছর আগে যেটা হয়েছিল 2017-তে লাস্ট চ্যাম্পিয়ন ট্রফিতে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ফাইনালে ভারতের সাথে পাকিস্তানের খেলা ছিল এবং সেখানে ভারতকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েছিল। ওভালে তো ওভালে। এই, হ্যাঁ, তো এই স্মৃতিটা আমার মনে হয় ভারতীয়রা মাথায় রেখেছে। এবং কারেন্ট ডেজে আমি যদি বলি, ভারতের ব্যাটিং লাইন আপটা এত স্ট্রং যে ওয়ার্ল্ডে কারো হয়তোবা এত স্ট্রং ব্যাটিং লাইন আপ নাই। আপনি যদি শুভমান গিল দেখেন, এখন আইসিসি র্যাঙ্কিং এ 1 নম্বর ব্যাটার শুভমান গিল। বিরাট কোহলি 3 নম্বরে আছে। রোহিত শর্মা 6 নম্বরে আছে। তিনজন ব্যাটার একদম টপ 10-এ আছে ভারতের, এবং বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, সাথে সাথে শ্রেয়াস আয়ার, শ্রেয়াস রাহুল, আয়ার। অক্ষর প্যাটেল, হুম। এবং মানে একটার পর একটা হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া, এবং হ্যাঁ। অলরাউন্ডার যদি দেখেন, হুম। জাদেজা, অক্ষর জাদেজা। প্যাটেল এবং হুম। হার্দিক পান্ডিয়া, পান্ডিয়া। 3জন অলরাউন্ডার এই দলটায় অসাধারণ পারফরমেন্স করতেছে। এবং আমি যদি হার্ষিত রানার কথা যদি বলি, হার্ষিত রানাও কিন্তু খুব ভালো অলরাউন্ডার। পেস বোলার হিসেবে খেলছেন, 140-এর উপরে বল করেন মোহাম্মদ শামির সাথে। আশদীপের মতো বোলারকে কিন্তু তারা সুযোগ দিচ্ছে না, কারণ হার্ষিত রানা অলরাউন্ডার। তো ইন্ডিয়া দলে 4জন এমন অলরাউন্ডার আছে যারা যেমন বোলিং করেন তেমন ব্যাটিং করেন, কেউ কারো থেকে কম নয়।
তো শুধুমাত্র কুলদীপ যাদবকে যদি ছেড়ে দেই 10 নম্বর পর্যন্ত তাদের ব্যাটিং অর্ডার, মানে 10 নম্বর পর্যন্ত সবাই ম্যাচ উইনিং ব্যাটিং করতে পারে। এরকম ব্যাটিং অর্ডার যাদের কাছে আছে তাদেরকে আসলে কোনোভাবেই আপনি কাবু করতে পারবেন না, যদি না সবাই একদিনে খুব খারাপ খেলে। আর এক্স্যাক্টলি। বোলিংটাও খুব ভালো, ইন্ডিয়ার বোলিং খুব ভালো ডেফিনেটলি বলতে হবে। মোহাম্মদ শামি তো আইসিসি টুর্নামেন্টে, ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবার 5 বার 5টা 5 উইকেটের হলে তিনি গিয়েছেন, এবং তার বেস্ট বোলিংটা 7 উইকেট ছিল নিউজিল্যান্ডের সাথে। তো এত ভালো বোলার যাদের কাছে আছে, এত ভালো ক্যাপ্টেন্সি রোহিত শর্মার, এবং সবাই যেভাবে ইন্ডিয়ান দর্শক, ইন্ডিয়ান প্লেয়াররা যেভাবে মরিয়া হয়ে খেলে মাঠের মধ্যে, সেই অ্যাগ্রেসিভনেসটা আমার মনে হয় যে আর কোনো দেশের মধ্যে নেই। বিরাট কোহলি, রোহিত শর্মা, ওরা যতটা অ্যাগ্রেসিভ, খেলা জেতার জন্য যতটা অ্যাগ্রেসিভ, সবাই খেলা জিততে চায়, বাট ওই অ্যাগ্রেসিভনেসটা আমার মনে হয় ওদেরকে আরো এক করে রাখে একসাথে। তো সব মিলাই আপনার কাছে মনে হচ্ছে মানে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা কাদের হাতে উঠতে পারে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড নাকি ইন্ডিয়া, মানে আপনার এই নিজের। মিলন ভাই, আমি জি, ফাঁকে আপনার কোশ্চেন আগে একটা কোশ্চেন করতে চাই জেসি বলেন আপুকে, বলেন যে বলেন। আজকের ম্যাচে পাকিস্তান হারার কারণে কি আপনি ফিল্ডিং কে দায়ী করবেন? মানে বেশ কিছু ক্যাচ মিস হয়েছে। হ্যাঁ, পাকিস্তান, না আমার মনে হয় না যে ওই একটা দুইটা ক্যাচ আসলে ইন্ডিয়াকে হারাইতে পারতো। কারণ হচ্ছে শুভমান গিলের একটা ক্যাচ মিস হয়েছে, বাট তারপরে তো শুভমান গিল আসলে কিছুক্ষণ পরেই আউট হয়ে গেছে। কারণ বললাম তো, ওই যে ভারতের কাছে এত ভালো ভালো, আমার মনে হয় যে ব্যাটিংটা আরো বেশি ভালো করা ছিল। ইন্ডিয়ার সামনে 240 245 কোনো ভালো কোনো রান স্কোর না। না। ইন্ডিয়ার সামনে না, আপনি যদি 350-র বেশি 300 স্কোর রান। দিতে পারেন বা 300-র ওপরে স্কোর দিতে পারেন, তাহলে ভারতকে ব্যাটিং লাইন আপকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। 200 250 সাড়ে, মানে 240 রান ইন্ডিয়ার কাছে কোনো কিছু না। আর অন্য প্রান্তে আমি যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা বলি, আপনি যেটা বলছিলেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া, মানে এই খেলাটার থেকে সব থেকে ভালো খেলা ছিল কালকের ইংল্যান্ড অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মানে 357 এত বোধহয় রান টার্গেট চেস সিক্স করে, করেছে। হ্যাঁ 353 চেস করে, 352 রান চেস করে জিতে গেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া নতুন দল, নতুন দল কেন বলছি, যে কারণ 5 জন রেগুলার প্লেয়ার, প্যাট কামিংস, স্টোয়নিস, 5 জন নতুন প্লেয়ার কিন্তু আহ, দলে নেই, রেগুলার পেস বোলাররা কেউ নেই। তাদেরকে ছাড়া স্মিথ একটা নতুন দল নিয়ে এত ভালো খেলেছে, 352 চেস করে জিতে গেছে, যেটা কেউ কল্পনাও করতে পারেনি। এবং ইংল্যান্ডের বোলাররা 150-এর উপরেও বোলিং করেছে। ইন্ডিয়ার এত ভালো ভালো, জোফরা আর্চার থেকে শুরু করে মার্ক, মানে এত ভালো ভালো বোলার আছে, সেখানে কিন্তু চেস করে জিতেছে। তো অস্ট্রেলিয়া কিন্তু আরো একবার প্রমাণ করেছে যে অস্ট্রেলিয়া কত ভালো দল। তো অস্ট্রেলিয়ার কাছে, ইন্ডিয়ার কাছে, দুটো দলের কাছেই সুযোগ আছে। তবে এই সাউথ আফ্রিকা দলটাও খুবই ভালো। এবার যে সাউথ আফ্রিকার দলটা আছে, আমার মনে হয় এই তিনটা দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং নিউজিল্যান্ডও আমি এগিয়ে রাখবো। এই চারটা দল আমার মনে হয়, আমি ইংল্যান্ডকে খুব এগিয়ে রাখছি না, বাট অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা আমার মনে হয় যে খুব ভালো পিক। করতে পারে। আর আফগানিস্তানের ম্যাচটা তো আপনি দেখেছেন আসলে, বা আফগানিস্তান কিন্তু আমরা বিশ্বকাপে যে আফগানিস্তানটাকে দেখেছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটাকে দেখতে পাচ্ছি না, বিশেষ করে লাস্ট। তো এই জায়গায় আপনার কি মনে হচ্ছে আফগানিস্তানের দলটার কোথায় খামতি আছে বা কোথায় ল্যাকিংস আছে, একটু যদি বলতেন ছোট করে। আফগানিস্তানকে নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম, এবং বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যেহেতু খুব ভালো একটা শেপে ছিল না, সবাই বলছিল যে বি গ্রুপ থেকে হয়তো বা সাউথ আফ্রিকার সাথে আফগানিস্তান যেতে পারে সেমিফাইনালে। বাট প্রথম ম্যাচে যেভাবে খেলেছেন আফগানিস্তান, সেটা দেখে আমার মনে হয় না যে সবাই খুব মানে আশাবাদী এখন। কারণ বোলাররা ভালো বোলার আছে, কিন্তু খুব একটা ইফেক্টিভ বোলিং করতে পারেনি আফগানিস্তানের বোলাররা। রাশিদ খানকে নিয়ে এত আমরা বলি, এত ভালো বোলার। নূরকে আমরা নিয়ে অনেক শুনেছি যে নূর খুব ভালো বোলার, নূরও ভালো করেনি। মোহাম্মদ নবী মোটামুটি ভালো করেছেন, বাট রাশিদ খান একেবারেই ইফেক্টিভ হয় নাই। তো এই জায়গাটায় আসলে উইকেটটাই পুরো ব্যাটিং উইকেট, বোলারদের খুব বেশি কিছু করার থাকছে না। তো এই উইকেটে বোলিং এর থেকে ইম্পর্টেন্ট যে যত ভালো ব্যাটিং করতে পারবে সেই দলগুলোই হয়তোবা জিতবে। আবার এই ক্ষেত্রে তো আফগানিস্তানের কাছে খুব আহামরি কোনো ব্যাটার নেই, ব্যাটসম্যান নেই, এটাই একটু এক্স্যাক্টলি। কমতি। সো আফগানিস্তানের মূল স্ট্রেংথ হচ্ছে আফগানিস্তানের বোলিং। তবে পাকিস্তানের এই উইকেট গুলো আপনি বোলিং দিয়ে আসলে কিছু করতে পারবেন না, যত ভালোই বল করেন না কেন। উইকেট যদি আপনাকে হেল্প না করে একটুও বোলারদের, তাহলে আসলে পুরো ফ্ল্যাট উইকেট, পুরো ব্যাটারদের উইকেট। সো বোলারদের আসলে অসহায় লাগছে এই উইকেটে। আর একটা জি জিনিস একটু আপু, আমি জানার কথা। আমার একটা হ্যাঁ, বলেন কোশ্চেন। বলেন 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 জি বলেন মিলন ভাই, বলেন। আহ ইন্ডিয়ার যেভাবে খেলছে, ইন্ডিয়াটা আসলে একেবারে আহ, মানে আনবিটেবল মনে হচ্ছে এখনো পর্যন্ত। তো
তো 2023 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ওখানে হুম, ইন্ডিয়া ফাইনাল খেলছে, বাট ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে তারা ধরা আচ্ছা, হেরে পড়ছে। গেছে। তো হ্যাঁ। হেরে গেছে। তো হুম। এখন আপনি কি মনে করেন যে ইন্ডিয়ার আসলে মূল প্রতিদ্বন্দ্বী এখন এখানে এই নিউজিল্যান্ড কিংবা স্টে- ইংল্যান্ডই না, অস্ট্রেলিয়াই? আপনার কি মনে হচ্ছে, কিংবা এই দুইটা টিম কি ফাইনাল খেলবে আপনার মনে হয়? সবসময় আমার মনে হয় ইন্ডিয়ার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, কারণ ইন্ডিয়া যত ভালোই ক্রিকেট খেলুক না কেন, কেন যেন শেষে এসে অস্ট্রেলিয়ার কাছে হারে। 2023-এ ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের যে টিমটা ছিল, মানে ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল। জসপ্রীত বুমরাও ছিল, এখন তো বুমরা নেই ইনজুরির জন্য, বুমরা খেলতে পারছে না ইনজুরির জন্য। তো সেই দলটা, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া প্রথম রাউন্ডে হেরেছে একটা ম্যাচ, তারপরে অস্ট্রেলিয়া এসে কিভাবে ফাইনালে তাদেরকে হারিয়ে দিয়েছে। তো অস্ট্রেলিয়ার যদিও এবার সেই সম্ভাবনা দেখছি না, কারণ অস্ট্রেলিয়ার বোলিংটা একটু উইক আছে। কারণ এভারেজ পেস আমি গতকালকে দেখছিলাম 126, মানে 130, 35, 36 এই গতিতে নতুন পেসাররা বোলিং করছে, 140-এর ওপর কেউ বোলিংই করেনি অস্ট্রেলিয়ার। সো এই জায়গাটায় মনে হয় একটা কমতি আছে। আর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ডটা লাস্ট কথা। মানে 2009-এ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, তারপরে একটাও ম্যাচ জিতেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 6টা ম্যাচ খেলেছে, একটাও ম্যাচ জিতেনি। গতকালকে এই 2009-এর পরে 2025-এ এসে এই 16 বছর পরে একটা ম্যাচ জিতলো অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ারও একটা পাওয়া আছে বা একটা চ্যালেঞ্জ আছে। বাট ইন্ডিয়া দলটা আমার কাছে মনে হয় যে এবার আনবিটেবল, যেহেতু এশিয়ায় খেলা হচ্ছে। যদিও আগেরটা ইন্ডিয়ায় খেলা হয়েছিল, বাট এখনো আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ার একটা সুযোগ আছে। আপনি পাকিস্তানকে আসলে কিভাবে দেখছেন? স্বাগতিক, ঘরের মাঠে এত আশা করে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি নিল, যদিও ইন্ডিয়াকে নিতে পারেনি দেশের মাটিতে, বাট এই পাকিস্তানের বিদায়টা যদি হয় সেটা কতটা দুঃখজনক হবে আপনার কাছে কি মনে হয়? পাকিস্তানের বিদায় তো অলমোস্ট হয়ে গেছে আমার মনে হয়ে হয়। গেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, আর সেটাই কোনো বলছি। অপশন তো নাই হুম, পাকিস্তানের কাছে, কারণ ইন্ডিয়ার কাছেও হেরেছে, নিউজিল্যান্ডের কাছেও নিউজিল্যান্ডের হেরেছে, কাছে এখন হেরেছে। বাংলাদেশের কাছে হারলে আমরা খুশি, বাংলাদেশ অ্যাটলিস্ট একটা জয় পাবে। তো হ্যাঁ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল। শেষ যেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছে সেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন ছিল। কিন্তু ঘরের মাটিতে এতদিন পর, 29 বছর পরে পাকিস্তানে কোনো আইসিসি টুর্নামেন্ট হচ্ছে, আমার মনে হয় এইটাই তাদের খুশি থাকা উচিত। কারণ পাকিস্তান দলে আপনি যদি বলেন, খুব বড় নাম তো কেউ নেই। এবং নাই। তার মধ্যে ফখর জামানও কিন্তু ইনজুরিতে পড়েছেন প্রথম ম্যাচের পরে। তো ওদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার তারা পায়নি। বাবর আজম যেভাবে ব্যাটিং করেছেন নিউজিল্যান্ডের সাথে, ও ব্যাটিং মানে করেই হয়তো বা দলটা হারিয়ে গেছে, এত ডট খেলেছে, এত মানে এত বেশি ইকোনমি, স্ট্রাইক রেট কম ছিল। তো এক রিজওয়ান ছাড়া আর দুই একজন নতুন প্লেয়ার ছাড়া আমার মনে হয় যে খুব বড় কোনো নাম নেই। সেই ক্ষেত্রে পাকিস্তানের জন্য মনে হয় যে যেটা হয়েছে সেটা তাদের এই যে গ্রুপটায় পড়েছে তুলনামূলকভাবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড অনেক বেশি শক্তিশালী। এবং এখন বাকি আছে বাংলাদেশের সাথে খেলা। এবং আমি আশা করছি নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ জিততে পারবে কিনা জানি না, বাট পাকিস্তানের সাথে একটা খুব ভালো সুযোগ আছে বাংলাদেশের জেতার। জেসি, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের চমৎকার একটা প্রাণবন্ত আড্ডা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে, এবং আপনার মতো এত চমৎকার রিচ সমৃদ্ধ একজন পরিসংখ্যানবিদ আমাদের সঙ্গে থেকে আমাদের অনুষ্ঠানটাকে বোধহয় আরো গ্লোরিফাই করেছে। তো আমি লাস্ট তিনজনের কাছে তিনটা প্রশ্ন রাখবো যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে চ্যাম্পিয়ন কাকে দেখছেন? প্রথমে জেসি বলেন যে আপনি চ্যাম্পিয়ন্স দেখছেন কাকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আপনি এর আগে বলেছেন, তারপর আপনার কি একটা দল বেছে নিতে বললে কাকে বেছে নেবেন? একটা দল বাঁচতে বলে আমি ডেফিনেটলি ইন্ডিয়াকে বেছে নিতে বলবো, কারণ ইন্ডিয়ার সম্ভাবনা অনেক বেশি অন্যান্য দলগুলো থেকে। মশিউর ভাই, আপনি একটা দল বেছে নিলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দলকে আপনি চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন যদি বলতেন? আমার মনে হয় ইংল্যান্ড। ইংল্যান্ড? আপনার জি। একটু ব্যাখ্যা দেবেন 1 মিনিট যে ইংল্যান্ডকে জি, বেছে নেওয়ার অবশ্যই। কারণটা কেন? ইংল্যান্ড আমার মনে হয় প্রথম ম্যাচে তাদের স্ট্রেংথ দেখিয়েছে, যদিও হেরে গিয়েছে, বাট এইটা থেকে তারা আর কি আর একটু মোর কেয়ারফুল হবে, সতর্কতার সাথে আগাবে, এবং আহ, অঘটন ঘটে যদিও কাগজে কলমে ইন্ডিয়ার সম্ভাবনা অনেক বেশি, বাট আমার মনে হয় কিছুটা অঘটন ঘটবে এবং ইংল্যান্ডের অভিজ্ঞতার আলোকে তারা হয়তো জিতবে। সোহেল, আপনি যদি বলেন যে কোন দলটা আপনার কাছে মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা এবার তাদের ঘরে নিতে পারে? আচ্ছা, আমি একটু একটু বড় করে বলি, সেটা হচ্ছে হ্যাঁ, যে বলেন বলেন। এক কথা না বললে ফাইনালটা খেলার সম্ভাবনা বেশি ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের। যেহেতু নিউজিল্যান্ড কেন? জেসিয়াপু বলছেন অস্ট্রেলিয়ার হুম। আবার পাঁচটা
পাঁচটা অস্ট্রেলিয়ার পাঁচটা মেইন স্ট্রিম প্লেয়ার নেই। মিচেল স্টার্ক, কামিন্স থেকে শুরু করে, হ্যাঁ, মিচেল মার্শ নেই, তারপর স্টয়নিস নেই, যারা হ্যাঁ। ওয়ার্ল্ড কাপ জেতাইছে গতবার। হ্যাঁ, তো এই কারণে অস্ট্রেলিয়ার সম্ভাবনা আমি ফাইনালে খুব একটা দেখছি না। কিন্তু নিউজিল্যান্ডের যেটা হচ্ছে, নিউজিল্যান্ড কিন্তু ট্রাই নেশন খেললো পাকিস্তানের সাথে, পাকিস্তানের ওখানে পাকিস্তানকে হারাইলো ফার্স্ট ম্যাচে, আবার ট্রাই নেশনের ফাইনালেও পাকিস্তানকে হারাইছে। তো সব মিলিয়ে নিউজিল্যান্ডের কাছে তাদের ওই যে জেসি আপু বললেন যে তাদের কাছে ঘরের মাঠ হয়ে গেছে। হ্যাঁ, ঘরের মাঠ হয়ে যাওয়ার ফলে ওখানে নিউজিল্যান্ডের সম্ভাবনাটা খুব বেশি দেখা যাচ্ছে, এবং ফাইনালে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড খেলবে, সেখানে ইন্ডিয়ার জেতার সম্ভাবনা বেশি, সো দ্যাট ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুব বেশি আমার মতে। ধন্যবাদ। আসলে সবারই যে মতামত, তাতে আমার যার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ারই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমার নিজেরও কেন যেন মনে হচ্ছে যে ইন্ডিয়ার যে শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং যেভাবে ছন্দে আছে তারা, আমার মনে হচ্ছে ইন্ডিয়াই হয়তো কাপটা নিতে সজীব দাদাকে দুইটা কোশ্চেন করবেন। আমি প্রথম একটা কোশ্চেন করি, করেন যে করেন। আজকে ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচ দেখলেন, দাদা, তা আপনি পাকিস্তান হারার মানে কেন হেরে গেল এটার একটা কারণ ব্যাখ্যা করবেন, এবং ইন্ডিয়া যে জিতলো আজকে যে ওয়েতে, এবং বিরাট কোহলি কোহলি যে ওয়েতে ব্যাটিং সেঞ্চুরি। করলেন, আপনি কি ইন্ডিয়াকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দেখছেন কিনা? প্রথম কথা, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। গুড ইভিনিং জানাবো এই মুহূর্তে। আহ, পাকিস্তানের ব্যাপারে একটাই কথা বলতে বাধ্য হচ্ছি। দেখুন, আমি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আহ, যে ধরনের বা কথাবার্তা সোশ্যাল মিডিয়া লেখা হয়, আমি সেই জিনিসটা মানি না। আমি ক্রিকেট ভালোবাসি এবং অফকোর্স পাকিস্তান ক্রিকেটকে সম্মান করি। কিন্তু পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলছে বা ইদানিংকালে খেলে আসছে, তাতে আমার মনে হয় না পাকিস্তানকে কেউ সিরিয়াসলি নেবে এরপরে অ্যাজ আ ক্রিকেটিং নেশন। দ্যাটস নাম্বার ওয়ান। পাকিস্তান যে ক্রিকেট খেলছে বা যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে, যে ঘরানার ক্রিকেট খেললো আজকে ওয়ানডে ক্রিকেটে, এটা বোধহয় ওয়ানডে ক্রিকেট আবিষ্কার হওয়ার আগে হয়তো খেলা হতো। আপনি বুঝতে পারছেন তো? আমি মজা করে মাঝে মাঝে কথা বলি, এই জন্যই বলছি ওয়ানডে ক্রিকেট শুরু হওয়ার আগে যদি ওয়ানডে ক্রিকেট খেলা হয়ে থাকে, তাহলে সেইভাবে পাকিস্তান আজকে খেলছে। দ্যাটস নাম্বার ওয়ান। মানে মডার্ন ক্রিকেট, মডার্ন ফরম্যাট যে কি হয়ে গেছে, বাবর আজম আউট অফ ফর্ম, তাকে দিয়ে এখনো পারসিস্ট করে যাচ্ছে। এত বড় দেশ, এতগুলো প্লেয়ার ওখানে খেলে, আহ, সেই পাঁচ ছটা নাম ছাড়া ঘুরে ফিরে বছরের পর বছর খেলাচ্ছে, ইম্প্রোভাইজ করে না, নতুন দল বানায় না। এটা বোঝা কঠিন। এবং দ্বিতীয় কথা, শাহিন শাহ আফ্রিদির ব্যাপারে আমায় বলতে হবে যে পাকিস্তান কিন্তু মানতেই হবে, শাহিন শাহ আফ্রিদি কিন্তু একটা বোলিং রত্ন পাকিস্তানের। কিন্তু পাকিস্তান কিন্তু শাহিনকে ঠিকভাবে দেখভাল করেনি। যখন তার ইঞ্জুরি হয়েছে, যখন তার চোট হয়েছে, তারপর আমরা দেখেছি তার তার ইঞ্জুরি ট্রিটমেন্ট এবং রিহ্যাবের পরিবর্তে তাকে প্রতিটা ম্যাচে এক একটা জায়গায় টিমের সঙ্গে নিয়ে যাওয়া হতো। এবং কম্পেয়ার করুন আমাদের এখানে বিসিসিআই কিভাবে মোহাম্মদ শামির টেক কেয়ার করেছে এবং এখনো মোহাম্মদ শামিকে কিভাবে আগলে রেখেছে, যাতে সে বেস্ট ফর্ম নিয়ে ফিরে আসতে পারে। এবং এটা একটা ডিফারেন্স, এটা ক্রিকেট কালচার। ভারত, আহ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এরা অনেক আগে এগিয়ে গেছে, পাকিস্তান অনেক পেছনে আছে। এবং সেখানে এরপরেও যদি কেউ বলেন আপনারা যে হ্যাঁ পাকিস্তান তো কর্নার টাইগার্স এর দেশ, হ্যাঁ ডেফিনেটলি, ওটা 1992, এটা 2025। এখান থেকে যদি সেমিফাইনালে যেতে পারে, আমার তো মনে হয় না, নাম্বার ওয়ান। যদি যেতে পারে তাহলে বলবো এটা ম্যাথমেটিক্যাল মিরাকল ছাড়া কিছু না। আর বিরাট কোহলির ব্যাপারে বলছি, দেখুন, যে বিরাট কোহলিকে আমরা 2011 বিশ্বকাপে দেখেছি, আপনাদের সকলের মনে রয়েছে শেরে বাংলা স্টেডিয়াম মিরপুরে ভারত বাংলাদেশের প্রথম ম্যাচ হয়, বীরেন্দ্র সেহবাগ 175 করে, বিরাট তার প্রথম ওয়ার্ল্ড কাপ 100 করে। সেই বিরাট আর এই বিরাটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বাট বিরাট ম্যাচিওর করেছে এবং যেটা বললো, নিজের স্ট্রেংথে বিরাট খেললো। বিরাটের কাজ কি ছিল? স্পিনারদের দেখভাল করা, পিচটা বুঝে খেলা, বড় শটে না যাওয়া। যে কারণে আপনি দেখুন, একটা বিরাট কোহলি সেঞ্চুরি করলো শুধুমাত্র 7টা বাউন্ডারি মেরে। সম্ভবত বিরাট কোহলির সমস্ত ওয়ানডে সেঞ্চুরির মধ্যে এটা বোধহয় একটাই একমাত্র সেঞ্চুরি যেখানে এত কম বাউন্ডারি বিরাট কম কোহলি বাংলায়। মেরেছে। উনি এক্স্যাক্টলি। এফেক্টিভ ব্যাটিং করেছেন, কেননা আর প্রয়োজন ছিল না। পাকিস্তান বোলিং এর মধ্যে কারোর মধ্যে সেরকম কিছু ছিল না তাকে চ্যালেঞ্জ করবার জন্য। তো ডেফিনেটলি ফ্যাবুলাস ইনিংস বিরাট কোহলি থেকে, ফ্যাবুলাস ইনিংস। এবং দেখুন, আহ, বড় প্লেয়ার তো, বড় প্লেয়ার যতই ক্যারিয়ারের শেষের দিকে যায়, তখন মানুষের মনে হয় ইস আরেকটু দেখি, আরেকটা শতরান দেখি, আরেকটা 5 উইকেট হল দেখি। আপনারাও যেটা করেছেন, আপনারা বহু বছর ধরে দেখেছেন, সাকিব আল হাসানকে দেখেছেন 11-12 বছর ধরে হোয়াইট বল ক্রিকেটে নাম্বার ওয়ান প্লেয়ার ছিল। সাকিবের যখন ক্যারিয়ার শেষ হয়, তার আগে সকলে বাংলাদেশের মানুষ চাইতো যে সাকিবের আরেকটা ভালো পারফরমেন্স দেখি। তো সেরকমই বিরাট কোহলি এটা বিশাল বড়, শুধু ইন্ডিয়া কেন, ওয়ার্ল্ড ক্রিকেটের সুপারস্টার।
যিনি টেস্ট ক্রিকেটে মাঠে মানুষ ফিরিয়ে নিয়ে এসেছেন, সবচেয়ে বড় বিরাট কোহলির কৃতিত্ব এটা। তো তার এরকম একটা সেঞ্চুরি দেখতে কার না ভালো লাগে, এবং অফকোর্স দারুণ লাগলো বিরাটের 100টা দেখে। আহ, ভারতের আমি বলবো সমস্ত বক্সেস টিকড এখনো পর্যন্ত। বাকি যা খেলা দেখেছি, বাট বোঝা যাবে ভারত নিউজিল্যান্ড খেলাটা কিরম হয়, সেটা এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে মোকাবেলা করছে। বাংলাদেশ যদিও প্রথম ম্যাচে লড়েছে ভারতের বিরুদ্ধে, বাট হেরে গেছে। একজন ভারতীয় সাংবাদিক এবং একজন ক্রিকেট লাভার হয়ে এটুকুই বলবো, আমার চাহিদা বাংলাদেশ ক্রিকেট থেকে যে মাথা উঁচু করে, একটা কথা আছে বাংলায়, বুকে ঝড়ের সাহস নিয়ে এগিয়ে যেতে, আমরা সেই বাংলাদেশকে দেখতে চাই। আমরা হাবিবুল বাশারের, মাশরাফি মোর্তাজা, সাকিবুল হাসানের বাংলাদেশকে দেখতে চাই। এই যে টেন্টেটিভ বাংলাদেশকে দেখছি, দুটো স্টেপ ভালো নিচ্ছে তো তিনটে স্টেপ পেছনে চলে আসছে, এটা যেন না করে। যথেষ্ট ভালো দল, অভিজ্ঞতা থাক না থাক, যথেষ্ট ভালো দল বাংলাদেশ, এবং হোয়াইট বল ক্রিকেটে বাংলাদেশ কিন্তু আরো বেটার করতে পারে, এবং সেটা অনেক কিছু নির্ভর করবে নিউজিল্যান্ডের সাথে কিরম ভাবে খেলবে। আর সেই আশা আমার ডেফিনেটলি রয়েছে। সাবকন্টিনেন্ট টিম আমাদের এবার বেসিক্যালি আমাদের পাশের বাড়ি ভারত বাংলাদেশ, তো বাংলাদেশের ক্রিকেট আমরা অবভিয়াসলি ভালো চাইবো। বাট অন্য গ্রুপে আমি এইটুকুই বলবো যে অস্ট্রেলিয়া যেভাবে চেজ ডাউন করলো ইংল্যান্ডের বিপক্ষে। 351 টোটালটাকে, সেটা কিন্তু সবাইকে ভয় পাইয়ে দেবে। যদিও ওখানে পিচ কন্ডিশনস ডিফারেন্ট ছিল, ডিউ ফ্যাক্টর হেল্প করেছে, বাট একটা রিলেটিভলি ইনএক্সপিরিয়েন্স টিম, জশ ইংলিশ যেখানে এরকম ভাবে ব্যাট করতে পারেন, যেখানে ম্যাট ওয়েড, ট্রাভিস হেড রান পেলেন না, আগে আউট হয়ে গেলেন, শর্ট আগে আউট হয়ে গেলেন, স্টিভেন স্মিথ আগে আউট হলেন, ল্যাবুশেন রান পেলেন না, কিন্তু দুজন উইকেট কিপার ব্যাটসম্যান যদি এরকম কামাল করতে পারে, তাহলে তাদেরকে কিন্তু একটু দেখে সামলে খেলতে হবে। ওই গ্রুপে কি হবে আমি জানি না। অস্ট্রেলিয়ার ব্যাপারে অফকোর্স মানে চ্যাম্পিয়ন দল তো, বিশ্বকাপ আইসিসি টুর্নামেন্ট ওরা ভালো খেলতে জানে, ওদের ক্রিকেটে অ্যাকুমেনে ওটা রয়েছে। বাট আমাদের গ্রুপে আমার মনে হচ্ছে ভারত তো অবভিয়াসলি কোয়ালিফাই করে গেছে, বাট বাংলাদেশের হাতে একটা বড় চান্স রয়েছে যদি তারা নিউজিল্যান্ডকে হারাতে পারে, কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড কিন্তু খুব একটা খারাপ নয়। এবং ম্যান টু ম্যান আমি বলবো এই কন্ডিশনে বাংলাদেশ যদি নিজেদের স্পিনারদের ভালোভাবে ব্যবহার করে, তাহলে কিন্তু এই খেলায় একটা বড় রেজাল্ট আমরা দেখতে চলেছি। সঞ্জীব দা, আপনার আমি কাছে একটা প্রশ্ন। আপনি ইন্ডিয়ার সমর্থক হিসেবে ফাইনালে যদি যান, তাহলে প্রতিপক্ষ হিসেবে কাকে প্রিফার করবেন, দেখতে অস্ট্রেলিয়া চাই। বা ইংল্যান্ড? এক নম্বর কথা আপনাকে একটু সংশোধন করে দিই, আমি ইন্ডিয়ার সমর্থক হয়ে দেখবো না, তার কারণ আমি ব্রডকাস্টিং করি এবং আমি সাংবাদিক, তো আমাদের নিউট্রাল থাকা উচিত এবং আমাদের সেটাই কর্তব্য। অফকোর্স আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হৃদয়ের ভেতরে আমরা সকলেই তো কারো না কারো সাপোর্টার। যদি ইন্ডিয়া যায় ডেফিনেটলি আমরা চাইবো একটা কঠিন লড়াই। দেখুন পাকিস্তান পারবে না, পারবে না। মানে পাকিস্তানের জন্য এখন, পাকিস্তান ক্রিকেটের জন্য একটাই ওয়ার্ড হয়ে গেছে, কুদরত কা নিজাম। মানে যা হওয়ার ভবিতব্য যা ছিল সেটাই হয়ে গেছে। পাকিস্তানে হয়ে গেছে কুদরত কা নিজাম, পাকিস্তান বাদ দিয়ে দিন। আচ্ছা, ইংল্যান্ড ছেড়ে দিন, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। ইংল্যান্ডের গোল্ডেন জেনারেশন আমি জানি না এর পরের দুটো ম্যাচ ইংল্যান্ড ভালো খেলতে পারবে না, আমার মনে হয় সাউথ আফ্রিকা দলটা ভালো। ক্লাসেন সেদিন খেলেননি, ক্লাসেন যখন আসবেন সাউথ আফ্রিকা দলটা যদি ঠিক করে সাজিয়ে নিতে পারে, সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার মধ্যে হয়তো একজন ভারতের মুখোমুখি হবে, অপর প্রান্তে আরেকটা টিম। বাট আমি অনেস্টলি মনে করি ভারতকে এই মুহূর্তে হোয়াইট বল ক্রিকেটে চ্যালেঞ্জ করার ক্ষমতা এই মুহূর্তে একমাত্র, যদি আমি অনেস্টলি কথা বলি, সেটা নিউজিল্যান্ডের রয়েছে এই টুর্নামেন্টে, আর কারণে। দাদা তাহলে আপনি আমার চান যে একটা একটা জমজমাট ফাইনাল হোক, তাই না? আপনি যেই দলে হয়ে যাক। আপনার অন্তর চাক, বাট আপনি চান যে কঠিন প্রতিযোগিতা। আমি, দেখুন, আমরা সবাই জিততে চাই, কারেক্ট, কিন্তু জি। আমরা সোজা কথা বলি যে আমরা সবাই তো জিততে চাই। তো এই খেলোয়াড়দের ক্রিকেট খেলাটা, ক্রিকেট মাঠটা ওদের অফিসের মতো, সেমনি আমাদের অফিস, আমাদের ব্রডকাস্টিং স্টুডিও, আমাদের সাংবাদিক, সংবাদ মাধ্যম ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই তো সবাই তো এন্ড অফ দ্য ডে আমরা জীবনে বেঁচে থাকার জন্য, লাইভলিহুডের জন্য, পেটের দায় তো কাজ করি তো। কিন্তু আমরা যদি অফিসে যাই, কাজ না করতে হয় 30 দিন, এবং 30 দিন যাওয়ার পরে মাস মাইনা পাই, সেটা কি ভালো লাগে? আমি সেই ধরনের চাকরি কোনোদিন করিনি, করতে চাই না। সিমিলারলি আমি যদি খেলা দেখতে চাই এবং দেখতে যাই, আমি চাইবো আমার দল মাথা উঁচু করে লড়াইয়ের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করে। ওই যে অনেকে আজকাল বলে যে প্রমাণ করার কিছু নেই, অ্যাবসলিউট রাবিশ, অ্যাবসলিউট রাবিশ। সবার কাছে প্রমাণ করা আছে। বিরাট কোহলি 14,000 ওয়ানডে রান করার পরও তার উপরে প্রশ্ন উঠছে যে লেগ স্পিন খেলতে পারছেন না, এবং সত্যিই পারছেন না।
শেষ 5টা ম্যাচে 5বার যখন লেগ স্পিনের বিরুদ্ধে মোকাবেলা করতে হয়েছে 5বার আউট হয়ে গেছেন। আজকে আবরার তো কোনো লেগ স্পিনার না, এটা রাবিশ বোলার। আই এম সরি টু সে, একটা রাবিশ বোলার। মানে আমরা দেখেছি স্পিনার কাকে বলে, সাবকন্টিনেন্ট স্পিনার। ওই যদি লেগ স্পিনার হয় তাহলে আমার আর কিছু বলার নেই। তো বিরাট কোহলিরও এখন পরীক্ষা দিতে হয়, রোহিত শর্মারও পরীক্ষা দিতে হয়। শাহিন আফ্রিদি যখন করলো একটা ফ্যান্টাস্টিক ইনসুইঙ্গিং ইয়র্কার, হয়ে গেল না? 3টে স্টাম্প ছিটকে তো বেরিয়ে চলে গেল দুবার। 2021 এই মাঠে দুবাইতে 0-তে এলবিডব্লিউ হয় শাহিন আফ্রিদির বলে। আজকে 20 রান করে ফেরত চলে যেতে হয়েছে। দেখতে ভালো লাগছিল রোহিতের ছয়টা, কিন্তু কোনো জবাব ছিল না। সেই কারণে সবার পরীক্ষা থাকে। আমিও চাইবো ভারত যদি জিতে, ডেফিনেটলি খুব খুশি হব, চাইবো ভারত জিতুক। বাট ফাইনালটা যেন কম্পিটিটিভ হয়। কেন ভুলে যাবেন না, এই জিতবো জিতবো করে যদি আমাদের খেলার মধ্যে প্রতিযোগিতা, খেলাটা কি একটা কন্টেস্ট, তো তো দাদা জি সেখানে অবশ্যই। যদি কন্টেস্টটা সরে যায়, ওয়ান সাইডেড হয়ে যায়, তাহলে সেই খেলার মধ্যে মজাটা কোথায়? খেলার মধ্যে মজাটা কোথায়? সেই জন্য আমি চাই একটা কড়া লড়াই। এবং আমাদের আজকে সোজা খেলা যদি জিতে যাই, ঠিক আছে, আমরা চ্যাম্পিয়ন হব। কঠিন খেলা জিতলেও চ্যাম্পিয়ন হব, প্রাইজ মানিও একই থাকবে। কিন্তু প্লেয়ারদের ভেতরে স্যাটিসফ্যাকশনটা বেড়ে যাবে যে আমরা লড়েছি, প্রমাণ করেছি, কঠিন পরীক্ষা, কঠিন চ্যালেঞ্জ, তাকে হারিয়ে তারপর চ্যাম্পিয়ন হয়েছি। সেই ফিলিং, সেই অনুভূতি তো টাকা দিয়ে কেনা যায় না। সেই তবে জন্যই বিশ্বপ, বললাম দাদা লড়াইয়ের দাদা থেকে আমার আমি। একটা হ্যাঁ, কোশ্চেন করবো আমি। সেটা হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে। আমরা আচ্ছা। বেশ কিছুদিন যাবত দেখলাম অনেক বিরাট কোহলি ক্যারিয়ারে প্রায় দেখলাম পাকিস্তানের মুখোমুখি হওয়া মানে বিরাট কোহলি রানে আসা, রানে ফেরা। আসলে মানে পাকিস্তান কি তার মোস্ট ফেভারিট টিম কিনা, অপোনেন্ট কিনা, যেখানে আসলেই ফর্মে ছিল না, বাট বিরাট কোহলি ওখানে এসে ইয়েতে পড়ে গেল, মানে ফর্মে ফিরলেন, রান করলেন। আপনার কি মনে হয় মানে খুব ফেভারিট অপোনেন্ট কিনা পাকিস্তান তার জন্য? দেখুন, ভারত পাকিস্তান এটা অনস্বীকার্য যে ভারত পাকিস্তানের একটা যে ক্রিকেট ইতিহাস বা আমাদের যে সোশিও পলিটিক্যাল যে কনটেক্সটটা, ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, সেটা তো অস্বীকার করা যাবে না। আজকে আজকালকার যুগে এই ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, স্ন্যাপচ্যাটের যুগে যারা ইয়াংস্টার, তারা হয়তো সেই জিনিসটা জানেন না, ওয়াকিবহল নয়। কিন্তু ভারত পাকিস্তানের সোশিও কালচারাল ব্যাপারটা তো কেউ আমরা উড়িয়ে দিতে পারি না। সেই পরিপ্রেক্ষিতে এই খেলার মাহাত্ম্য মারাত্মক হয়। কিন্তু আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, ভারত পাকিস্তান অনেস্টলি বলুন তো, আপনি বুকে হাত দিয়ে একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হয়ে বলুন, ভারত পাকিস্তান খেলার রাইভেলরি আমরা রাইভেলরি করি, যথাযথ রাইভেলরি মনে হয়? একেবারেই আমার তো মনে হয় না। আমার তো মনে হয় বরঞ্চ না, এখন নেই, ভারত এখন ভার্সেস একদমই নেই। শ্রীলঙ্কা, ভারত ভার্সেস অস্ট্রেলিয়া একটা প্রপার রাইভেলরি। ভারত পাকিস্তান নেই, ওটা একটা ইমোশন ব্যাপার ইত্যাদি আছে। কিন্তু এটাও ঠিক যে এই ম্যাচে যে পারফর্ম করে সে অ্যাবসলিউট সুপারস্টার হয়ে যায়। আজকে যদি পাকিস্তান জিত, শাহিন আফ্রিদি 6টা উইকেট নিত, সুপারস্টার হয়ে যেত, শাহিন থেকে শাহেন শাহ নাম হয়ে যেত। বলে দিচ্ছি আপনাকে, অ্যাফিডেভিট হয়তো ওখানে হতো, মানে পিটিশন দিয়ে, মাস পিটিশন দিয়ে, যে শাহিন আফ্রিদি নাম চেঞ্জ করে শাহিন শাহ আফ্রিদি বানিয়ে দাও, তার কারণ বিরাটদের দলকে হারিয়ে দিয়েছে। আমি মজা করেই বলছি। তো সিমিলারলি বিরাট কোহলির কৃতিত্বটা মানুষ বেশি করে দেখে, অ্যাম্পলিফাই করে দেখে যে পাকিস্তানকে হারিয়েছে, একটা আর্চ রাইভাল। বুঝতে পেরেছেন তো? যেখানে হুম। আপনি যদি বাংলাদেশে ফুটবল দেখেন, ভারতীয় ফুটবলে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, ঘটি বাঙালের লড়াই, আর্চ রাইভেলরি। ঠিক আছে। বাংলাদেশে ঢাকা মডার্ন স্পোর্টিং বনাম আবাহনী ক্রীড়া চক্র, আর্চ রাইভেলরি। তো সেরম ভাবে ইন্ডিয়া পাকিস্তান মানে ওয়ার্ল্ড স্পোর্টে অন্যতম সবচেয়ে বড় রাইভেলরি, এবং এত মানুষ দেখে। আজকে খেলা ভালো হোক না হোক, মানুষ খেলা দেখে। সেই কারণে ওটা হুম। ইম্প্যাক্টটা বেড়ে যাচ্ছে, অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে। কিন্তু বিরাট কোহলি, আমি উত্তরটা অন্যভাবে দেবো। বিরাট কোহলির ফর্ম যখনই গন্ডগোল করে না, আমার মনে হয় বিরাট কোহলি যখনই রান পান না, অফ স্টাম্পের বাইরে আউট হয়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, লোকে মজা ঠাট্টা তামাশা করতে আরম্ভ করেন, আমার মনে হয় ইন্ডিয়ার তখন পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটা ম্যাচ করানো উচিত। কেন, বিরাট কোহলি যা ফর্মে কাজের ম্যাচ এক্স্যাক্টলি। হলো পাকিস্তানের বিরুদ্ধে, খাটাখাট খাটাখাট। আমরা আজকে কমেন্ট্রি বক্সে আমি আর জেসি বসেছিলাম একসাথে, তো আমরা এই আলোচনা করছিলাম। জেসি হয়তো আপনাকে এই ব্যাপারে আরো বলতে পারবে যে এক এক সময় হয় না যে, দেখুন ক্রিকেটটা কি, যে কোনো একটা খেলা, যে যে শট মারুক, অনেকে দেখবেন এজ মেরে 4, এজ মেরে 50 করে দিচ্ছে, আর অনেকে দেখছেন ভালো খেলছেন 22-এ আউট হয়ে যাচ্ছে। ক্রিকেট হচ্ছে কনফিডেন্স, যে দাদা একটা ফার্স্ট জিনিস বলি, ইনিংসে একটা শুধু বল বিরাট লাগে না। কোহলি না আপনার, হ্যাঁ, হ্যাঁ শুধু বিরাট কোহলি না, সচিন টেন্ডুলকারকে প্রায় সেম ক্যাটাগরি দেখলাম। 2003 ওয়ার্ল্ড কাপের মেবি কোয়ার্টার ফাইনাল কিংবা কিছুতে 88 একটা ইনিংস খেলছিল। এখানে একটা আমার যতটুকু মনে হ্যাঁ, পড়ে। এখানে একটা হ্যাঁ অপ্রিয় পাকিস্তান। সত্য, এখানে একটা অপ্রিয় সত্য বলবো।
এটা অপ্রিয় সত্য বলবো, দেখুন সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আগের পৃথিবীটা হয়তো একটা মন্থর গতিতে ছিল, এখন পৃথিবীটা অনেক ফাস্ট হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি। খেলাও সেরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন তিন তিনটে ফরম্যাট বিরাট কোহলিরা খেলছে, লোকে তুলনা করে ইত্যাদি ইত্যাদি। বাট এখানে আমি বলবো সচিন সচিন, সচিন একটাই আছে, এবং একদম। সচিন তেন্ডুলকার কম্প্যারিজন না করে এটাই বলছি, কাদের খেলতো দাদা? ওয়াসিম আকরাম, ওয়াকার ওয়াসিম ইউনিস, আকরাম, ওয়াকার ইউনিস, মোহাম্মদ ইউনিস, মা এই শোয়েব আক্তার। মোহাম্মদ সামি, শোয়েব আখতার। এই ধরনের গতি খেলতো, মানে হুম। 150 অ্যাভারেজ বল। শোয়েব তো 155-56-তে বল করতো। আর এখানে পাকিস্তানিরা হারিস রফ 138-40-এ বল করছে, হই হই করে নাচছে। আরে পেসটা কোথায়? কোনো পেস নেই। আমি তুলনা করছি না। না, একদমই নেই। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, তখন সচিনও জ্বলে উঠতো, বিশাল বড় খেলতো। বাট সচিনের ক্ষেত্রে আমি বলবো, যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন, সচিনের সেরা পারফরমেন্স কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে নয়। সচিনের আচ্ছা। সেরা পারফরমেন্স ছিল ওই জেনারেশনের শ্রেষ্ঠ টিম ওয়ার্ল্ড ক্রিকেটের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সুনীল গাভাস্কারের যেমনি ছিল বাংলাদেশের বিরুদ্ধে, সচিনের ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, বিরাট কোহলি তেমনি পাকিস্তানের বিরুদ্ধে। এক্স্যাক্টলি। রাইট। দাদা, আমি আসলে একদমই মানে শেষ দিকে একটা প্রশ্ন করতে চাই। মানে নিশ্চয়ই। অবভিয়াসলি আমাদের এর আগে, আপনি জয়েন করার আগে মোটামুটি সবাই এক, মানে শুধু মশিউর ভাই ছাড়া সবাই ইন্ডিয়াকেই, ইন্ডিয়ার হাতে কাপ দিচ্ছে আর কি। তো আপনার কি মনে হচ্ছে যে ইন্ডিয়া কি চ্যাম্পিয়ন হবে, নাকি অন্য কোনো দলের হাতে কাপ উঠতে পারে? আপনার প্রেডিকশনটা যদি বলেন। দেখুন, ইন্ডিয়া দুটো খেলায় দুটো জিতে গেছে। তো একমাত্র দল যারা দুটো খেলা খেলেছে এখনো পর্যন্ত, ইন্ডিয়া এবং পাকিস্তান। তো ইন্ডিয়া দুটো খেলায় দুটো জিতে গেছে, দেখুন সেমিফাইনালে তো পৌঁছে গেছে, এটা তো দাদা বলবো। সেমিফাইনালে যাওয়ার জন্য আর কোনো অঙ্ক করতে হবে না, কোনো খেলা জিততে হবে না, সেমিফাইনালে পৌঁছে গেছে। বাট এখন দেখতে হবে যে অন্য টিমগুলো, বাকি দলগুলো বাকি ম্যাচগুলো কিরকম খেলে। আমার খুব ইন্টারেস্ট হয়েছে। আহ, যদিও লোকে বলছে অন্য গ্রুপটা কঠিন, আমি তবুও বলবো আমাদের গ্রুপটা, ইন্ডিয়া বাংলাদেশের গ্রুপটা কঠিন, তার কারণ নিউজিল্যান্ড আছে। নিউজিল্যান্ড একমাত্র দল যে এত বছর পরে এসে ইন্ডিয়াকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে। টেস্ট সিরিজে বাংলাদেশ আসার পরে নিউজিল্যান্ড এসে 3-0-তে হারিয়েছে। জেসি ছিল ওই সময় আমাদের সাথে, কমেন্ট্রি করছিল, শো করছিল, উনি জানেন ইন্ডিয়াকে লিটারালি নাকানি চোবানি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে খাওয়াতে পারে সেটা হচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় কথা, আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড কিন্তু সব সময় ভারতের পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকে। 2019-এর বিশ্বকাপ সেমিফাইনাল আপনাদের নিশ্চয়ই মনে আছে, একদিন নয় দুদিন খেলা হলো, দুবার ব্যাটিং করলো, দুবার বৃষ্টি হলো, কিন্তু নিউজিল্যান্ড আমাদের হারিয়ে দিল। ঠিক আছে, তো নিউজিল্যান্ড আমার মনে হয় এক নম্বর, ওদের যে ব্যাটসম্যান যারা আছেন তারা খুব সুন্দর কোয়ালিটি স্পিন খেলতে পারেন, এক নম্বর, যেটা বিদেশি ব্যাটসম্যানরা পারেন না, সাবকন্টিনেন্ট বাইরে পারেন না, ওরা কিন্তু দারুণ স্পিন খেলে। দ্বিতীয় কথা, ওদের নিজের স্পিনার কিন্তু ভালো। তো আমার মনে হয় ভারতকে এখনো বাংলাদেশ কিছুটা ক্ষেত্রে করেছিল, কিন্তু সেই অর্থে ভারতকে কিন্তু কঠিন পরীক্ষা কেউ করতে পারেনি, চ্যালেঞ্জ করতে পারেনি, পাকিস্তান চ্যালেঞ্জ করতে পারেনি। সরি, পাকিস্তান খেলাটা, পাকিস্তান কোনো চ্যালেঞ্জই করতে পারেনি, 3-4টে বল ছাড়া, 3-4টে মুহূর্ত ছাড়া। সেখানে আমি দেখতে চাই যে নিউজিল্যান্ড কতটা ভারতকে পরীক্ষা করবে, সেটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, নিউজিল্যান্ড বাংলাদেশের খেলায় যদি বাংলাদেশ জিততে চায়, তাহলে এবার ভেবে দেখুন, বাংলাদেশের একটা জয় হলো, নিউজিল্যান্ডে একটা জয়, তাহলে বাংলাদেশ লাস্ট ম্যাচে পাকিস্তানকে যদি হারিয়ে দেয়, বাংলাদেশ কোয়ালিফাই করে যেতে পারে সেমিফাইনাল। অপর প্রান্তে নিউজিল্যান্ড কি করবে আমরা জানি না। বাট আমার এখনো মনে হচ্ছে সবচেয়ে স্ট্রং, আমি বলবো এখন বলা যাবে না, কেন ভারত ভালো খেলছে, বাট নিউজিল্যান্ডও ভালো খেলেছে। এবং অস্ট্রেলিয়া যদিও বোলিংটা একেবারেই ভালো করেনি, বাট 350 চেস করা একটা অনভিজ্ঞ দলের সাথে, আমি বলবো বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। তো সেই জন্য আমি এখনো তাকিয়ে রয়েছি এই তিনটে দলের দিকে এখন। গুড, আপনার চমৎকার বিশ্লেষণ এবং চমৎকার মতামত আমাদের আসলে খুবই ভালো লেগেছে। এবং শেষ মুহূর্তে হলেও আপনাকে যদি আরেকটু আগে পেতাম, আমাদের মনে হয় অনুষ্ঠানটা আরো সমৃদ্ধ তো রিচ হতো। আপনার কথা শুনে খুবই ভালো সঞ্জীব লেগেছে, মুখার্জি বেঁচে কথা বললে সারা রাত এভাবে চলে যাবে, আমাদের কারো না, আর ঘুম হবে না, কারণ এত না সুন্দর বুঝতে। কথা বলে সঞ্জীব মুখার্জি, সবাই আসলে মুগ্ধ হয়ে শোনে, তাই তো সঞ্জীব? না, আমরা রিয়েলি মুগ্ধ হয়ে দাদা, গেছি ইমপ্রেসড, আমরা। আমরা আমি সত্যি খুবই আমি ভালো লাগছে। ইমপ্রেসড। দেখুন, আমি আমার খুবই আমি অল্প নিজের সময়ে আপনার কথাগুলো খুব ভালো লেগেছে। নিজের মুখে তো নিজের প্রশংসা করতে পারবো না, এখন জেসি চেষ্টা করছে কোনদিকে। হ্যাঁ। বাট এটা বলবো যে আপনাদের সাথে কথা বলতে খুব ভালো লাগলো, এবং আমার সবসময় ভালো লাগে ক্রিকেট নিয়ে, খেলাধুলো নিয়ে আলোচনা করতে। আমার আপনাদের কাছে ইয়ে থাকবে, আপনারা যখন এরকম ধরনের ইন্টারেস্টিং শো করেন জি। ডেফিনেটলি যোগাযোগ করবেন। আই উইল বি মোর দেন হ্যাপি
টু কাম অন বোর্ড অ্যান্ড এই ধরনের শোতে আড্ডা মারা। এটা তো শো হুম, নয়, এটা তো এটা আড্ডা মারা। কনভারসেশন। এরকম এরমই হওয়া উচিত। মোস্ট ওয়েলকাম, অলওয়েজ অলওয়েজ মোস্ট ওয়েলকাম দাদা, খুব ভালো লাগলো। আর আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমরা অনেকটা আগে শুরু করেছিলাম এবং শেষ মুহূর্তে আপনি জয়েন করেছেন, কিন্তু তারপরেও এত চমৎকার বিশ্লেষণধর্মী, এত চমৎকার অবজারভেশন আপনার কাছ থেকে শুনেছি, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় আমার অন্য সহকর্মী এবং জেসি তো অবশ্যই আপনার কাছাকাছি থেকে সবসময় আপনার মতামতগুলো শোনার সুযোগ পাই, আমরা পাই না। আর আমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আহ, আহ, আমরা মনে করি যে বাংলা ভাষাভাষী বা বাংলা কমিউনিটি অনেকের কাছেই আপনার এই কথাগুলো আমরা তুলে ধরতে পারবো। কিছু আমি একটা বলবেন শেষ দাদা? কথা বলতে চাই আপনাদের কাছে। সেটা হচ্ছে, যেহেতু আপনি বাংলা ভাষার ব্যাপারে বললেন, দেখুন আমরা পাশাপাশি দুই দেশ, ভারত এবং বাংলাদেশ। আমাদের মাতৃভাষা এক, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা এক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই ভাষার মাহাত্ম্য কি জানেন? এটা ভারত হোক বা বাংলাদেশ হোক, বাঙালি হোক বা বাংলাদেশি হোক, একটা কথা সবসময় মনে রাখবেন, এই সাবকন্টিনেন্টে প্রথম নোবেল প্রাইজ একজন বাঙালি নিয়ে আসেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই একদম। সাবকন্টিনেন্টে প্রথম প্রথম অস্কার অ্যাওয়ার্ড পান চিত্র পরিচালক, তিনিও বাঙালি, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। জি। আজকে দুই বাংলা, এপার বাংলা ওপার বাংলা, আমরা বর্ডারের দ্বারা বিভক্ত হতেই পারি, কিন্তু আমরা একই বৃন্তে হৃদয় রে। কুসুম। বুঝতে পেরেছেন তো? জি জি এই দাদা, খুব। এই ভাবটা যেন চিরকাল ভারত বাংলাদেশের মধ্যে থাকে, এবং আমাদের ক্রিকেটারদের মধ্যে শুধু নয়, আমাদের মানুষের মধ্যে যেন থাকে। আমরা একে অপরের খেলা, একে অপরের কালচার, একে অপরের গান বাজনা, আহ, সমস্ত কিছু যেন এরম ভাবে শ্রদ্ধার সঙ্গে দেখতে পারি এবং এনজয় করতে পারি। এটা বলেই আমি আজকে শেষ করব। ধন্যবাদ দাদা। আমরাও কনক্লুশন টেনে দিচ্ছি আমাদের চমৎকার একটা এটাকে আমরা যেটা দাদা বললেন আসলে আড্ডা, টক শো বাইরে, টক শো এর বাইরে আড্ডার মতোই হলো, এবং চমৎকার কিছু ক্রিকেটীয় বিশ্লেষণ আমরা শুনলাম। আমাদের অন্যান্য সহকর্মী মশিউর ভাই, সিইও চেয়ারম্যান, আমাদের সহকর্মী সোহেল, এবং আমাদের সুপরিচিত ইন্টারন্যাশনাল আম্পায়ার, এবং তার আগে আমাদের সবচেয়ে রিনাউন্ড ক্রিকেটার, মহিলা ক্রিকেটার সাথীরা, যাকে জেসি, যাকে আমরা উই ফিল প্রাউড, সবসময় আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের বাইরে চমৎকার ভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের সঙ্গে ধারাভাষ্য করে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।